আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জালালউদ্দিন, ফিটনেস উইথ জালাল, ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান এন্ড ফাউন্ডার জেকে লাইফস্টাইল লিমিটেড। আমরা শুক্রবারে করে একটা বিশেষ আয়োজনের চিন্তা ভাবনা করছি যে শুক্রবার করে মুক্ত আলোচনা করব, আর নতুন যে ভাইরা আসবে তাদের মাধ্যমে মুক্ত আলোচনাটা করব, এটা আশা করছি। তা নতুন এক ভাই আসছে। হ্যাঁ ভাই, আপনার নাম পরিচয় দিয়ে একটু কথাটা বলবেন। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি টেবার ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জি। আপনার কি কি সমস্যা আছে একটু বলুন। আমার প্রথমত ওজন হচ্ছে 89 কেজি 500 গ্রাম। 89 কেজি মাত্র। জি, ওজন মোটেও কমে না। খাবার প্রতি ব্যাপক চাহিদা, ব্যাপক খাওয়ার রুচি। আচ্ছা, আর কি হ্যাঁ। আছে? উচ্চ রক্তচাপ। হ্যাঁ, আমার উচ্চ রক্তচাপ আছে, সেটা হচ্ছে লিমিট ছাড়া 210, নিচে 170-80। এটা মানুষ বিশ্বাস করে না, এত ওভার। আচ্ছা, আর ডায়াবেটিস তো নিশ্চয়ই আছে, তবে ডায়াবেটিসটা আমি মোটামুটি একটা কন্ট্রোলেই থাকে। 7-8 সাথে থাকে। ওষুধ খাই নিয়মিত, রাত্রি শুধু। ডায়াবেটিস ওষুধ খান? জি। উচ্চ রক্তচাপের ওষুধ খান? হ্যাঁ, উচ্চ রক্তচাপ সেটা পাওয়ারফুল। হ্যাঁ, বাইজুরাম 5/40 খাই। মানে দুইটা 5/40 মানে দুইটা একসঙ্গে? হ্যাঁ, দুইটা প্রিপারেশন একসঙ্গে। সেটা হচ্ছে খুবই দামি এবং পাওয়ারফুল ওষুধ, যেটা খাইলে আরো কিছু সাইডের সমস্যা দেখা যায় আর কি। আচ্ছা, তো আমাদের যেহেতু আজকে মুক্ত আলোচনা, এই এখন ভাই কি জানেন যে এই ইয়াগুলা আপনার ডায়াবেটিস বা হাই প্রেসার বা ওভারওয়েট কি জন্য হয়েছে, আপনি কি এটা জানেন? না, এটা আমার জানা নাই। ফাইন, মানে এই জানেন না বললেই তো হয়েছে। হ্যাঁ, জানি না বলে এটা হয়েছে। এরকম জানলে এটা হয় না। আচ্ছা, প্রথমত আমরা যেটা বলবো যে আপনার ওভারওয়েট থেকে সব হয়েছে, এটা তো মোটামুটি মনে করেন আপনি। যেমন আমার ওভারওয়েটের কারণে আমি একটা জিনিস বুঝতে পারি যে আমার মাজার কিডনির নিচ দিয়ে ব্যাপক ব্যথা করে। মানে কিছুক্ষণ দাঁড়ায় থাকলে আধা ঘন্টা 40 মিনিট পরে ধাপটা দেওয়ার মতো শক্তি আমার থাকে না, মানে ধরে নিয়ে গেলে হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় আর কি। তো এই বিষয়টা ক্লিয়ার করি। সেটা হচ্ছে আল্লাহ আপনাকে একটা স্ট্রাকচার দিছে, মানে কঙ্কাল। কঙ্কালের উপরে মনে করেন 65 কেজি রাখার মতন ক্যাপাসিটি দিয়ে আল্লাহ কঙ্কালটা তৈরি করে দিয়েছে। আর আপনার হয়ে গেছে 89 কেজি 500 গ্রাম। 89 কেজি 500 গ্রাম। তো এই যে বাড়তি ওজনটা কঙ্কালটা ধরে রাখতে পারবে না, যার কারণে মাজার ব্যথা হয়। যাদের ব্যথা হয় মেইনলি এই আপনার ওভারওয়েটের কারণে, আর অন্য অন্য অনেক কারণ থাকে, কেমিক্যাল খাই বা টেনশন করি বা রাত জাগি, ইনফ্লামেশন বডির মধ্যে যখন আসে তখন এটা হয়। তো এখন আপনাকে বলবো এই আপনার ওভারওয়েটের কারণেই এটা হয়েছে আপনার ক্ষেত্রে। না, আমি এটা মনে করতেছি ওভারওয়েটের কারণে, আমি নিজেও বুঝতে পারতেছি যে এটা মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, আর আরেকটা বিষয় যেটা বলবো ভাই, যেহেতু এটা মুক্ত আলোচনা আর আমাদের এই কথার মাধ্যমে অন্যরা শিখবে। আপনার বয়স মনে হয় আমার থেকে কম মনে হয়। হ্যাঁ, আমার ধরেন 45-এ রান চলে আর কি। 45 রান, আমার 51 রান চলছে। 6 বছরের আমি সিনিয়র হব, তাই জি না? জি ভাই, জি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি তো অনেক অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে। আগে অসুস্থ ছিলাম, আপনিও ভালো হবেন, এটা বিশ্বাস করেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর আপনি এখানে আসছেন যে এখানে অনেক মানুষ সুস্থ হচ্ছে, এটা জেনেই তো এসেছেন। জি, এখানে অনেক মানুষ। এখন আপনাকে যেটা বলবো যে আপনার ওয়েটের কারণে আপনার শরীরের মধ্যে অতিরিক্ত চর্বি জমে গেছে। আর চর্বি জমে গেলে রক্ত ঠিক মতো ওই আপনার রক্তনালী দিয়ে যেতে পারে না, সঞ্চালন হচ্ছে না, এটা আপনি খুবই বুঝেন। তার কারণে হাই প্রেশারটা হয়েছে। আর ডায়াবেটিসটা হয়েছে মূলত কি, আমি খাইছি, রক্তের মধ্যে চিনি গেছে, চিনিটা ইনসুলিন কোষের মধ্যে নিয়ে গেছে, ওখানে জমে গেছে। আর চিনি কোষের মধ্যে যাওয়ার জায়গা পাচ্ছে না, কোষটা ওভারলোড হয়ে আছে, তাই চিনিটা রক্তের মধ্যে ঘোরাফেরা করছে, এটা ডায়াবেটিস। এটা এখন এখান থেকে উত্তরণ হবেন কিভাবে আপনাকে আমি বলবো। মূলত কোন খাবারগুলো আমার এই চিনি জাতীয় খাবার, এটা যদি আমি প্রথমে চিনি চিনতে হবে, ভাষাটা কিরকম হলো, চিনি চিনতে হবে, সুগারটা আর কি, সুগারটা। তো চিনি যদি আমি বন্ধ করি, তারপরে আমার ইনসুলিনটাও মানে সহনীয় পর্যায়ে চলে আসবে। আপনি একটু আগে বললেন এক্সারসাইজের সময় যে আমার খাওয়ার উপরে খুবই ঝোঁক। এই ঝোঁকটা একটা ক্রেভিংস বলে, আবার বিভিন্ন কারণ থাকে, তার মধ্যে যতটুকু বলার দরকার আমরা অতটুকুই বলি। সেটা হচ্ছে আমার বডিতে আছে প্রচুর ইনসুলিন। ইনসুলিন যার বডিতে থাকবে তার অল টাইম ক্ষুধা লাগবেই, আর তার শুধুমাত্র কার্বোহাইড্রেট খেতে ইচ্ছা করবে, মানে চিনি জাতীয় খাবার। আপনি বললেন রুটি 8টা-10টা একেবারে সাফ করে দেন, কারণ আছে। আর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা নেশাগ্রস্ত হই বিভিন্ন খাদ্যের উপরে। বিড়ির উপরে নেশাখোর, আর পানখোর জর্দার উপরে নেশাখোর, মানে আমরা এরকম ভাতখোর বা রুটি খোর, এটার উপর নেশাখোর, ভাতখোর। আচ্ছা, এখন মূলত আপনাকে আমি শিখাই দিব যে কিভাবে আপনি ধীরে ধীরে এদিকে আসবেন, একদম ধীরে ধীরে, জোরে আসবেন না। সেটা হচ্ছে প্রথমত আপনি চিনি চিনে নেন, এটা আমার হাতে দেন, সমস্যা নেই, এটা আমার এখানে লাগে আর কি। চিনি চিনে নিবেন, ভাত রুটি ফল দুধ 4টা, যেটার নাম ফল এটা চিনি। ফলের কি সুন্দর ভাবে শুনতেছে, দেখছেন? ভাত রুটি ফল দুধ, এগুলো হচ্ছে চিনি।
এগুলা খেলে আপনার বডিতে ইনসুলিন অতিরিক্ত মাত্রায় আসবে, তখন আপনার আরো ক্ষুধা লাগবে, তখন আরো খাইতে ইচ্ছা করবে। আর আপনি একটু খেয়াল করবেন যে আমার কথার সাথে আপনার এই যে আচরণ এটা মিলে কিনা। আচ্ছা, ভাত রুটি ফল দুধ, এর সাথে আরো কিছু আছে, ডাল, একেবারে ডাল যেটা, তারপরে মাটির নিচের যে সবজিগুলো আছে, এখানে ওই আপনার মূলা নিয়ে বিতর্ক আছে, ওখানে যাবো না। মাটির নিচের এই মূলাটা না খেলে আমার কি হবে, তাই খাইতে পারি না, খাই না, দরকার আছে তো স্যার। মাটির নিচের সকল সবজি তো চিনিতে, মূলা তো একেবারে পাইনছি যাক বলি, তো এখানে চিনি থাকি গেলে, তো ওই মূলাটা না খেলে কি আমার কোনো ক্ষতি হবে? সুস্থ হওয়ার জন্য আপাতত ওটা ছেড়ে দিব। আচ্ছা, তারপরে এই আরেকটা দুইটা সবজি আছে, মিষ্টি কুমড়া আর হচ্ছে কাঁচা কলা, এর মধ্যে চিনি আছে। কি বলেছি? মাটির নিচের সকল সবজি বলেছি, ওর মধ্যে সকল সবজি বাদ দিব, মিষ্টি কুমড়া কাঁচা কলা। আর আরেকটা জিনিস আছে আপনার জিহ্বাতে যেটা মিষ্টি লাগবে, এগুলো সব চিনি। তো এগুলাই তো খেয়ে আমরা বেঁচে থাকি, তাই না? যখন আমি এই কমেন্ট গুলা করি বা আমার একটা লিস্ট আছে, লিস্টটা যখন দিয়ে দিই, তখন বলে সবই তো বাদ দিলেন, তাহলে খাবো কি? যখন আরেকটা আমার লিস্ট আছে, এগুলা দিই, এগুলার অনেক দাম, এগুলা খাবো কি করে? সুস্থ হব, তো সুস্থতার চাইতে বড় সম্পদ যদি আমার টাকা হয়ে যায়, তাহলে আমার সুস্থ হতে পারবো না। আমার মাথা আলু খাই ভাতের মতো, আলু খান ভাতের মতো, তার ওইটাতে আপনার এই দুইটা ঘটনা ঘটে আছে, এখন বুঝতে পারছেন, আগে তো বুঝতেন না। হিসাব তো এরকম। আচ্ছা, তো এখন মূল খাবার আপনাকে একটু আগে বললাম যে মূল খাবার হিসেবে রাখবেন শাকসবজি, যেটা আপনি পছন্দ করেন, এই কাঁচা কলা, মিষ্টি কুমড়া আর মাটির নিচেরটা বাদ দিয়ে মূল খাবার এটা, এটা সবার জন্য থাকতে হবে। এর বহুত কারণ আছে। আচ্ছা, এগুলা খেলে কিন্তু আপনি দুর্বল হয়ে যাবেন। দুর্বল যাতে না হবো, তাহলে এর জন্য শক্তিশালী খাবার ঢুকাবো। মূল শক্তিশালী খাবার হবে ডিম, তৈলাক্ত মাছ। আপনার পুকুরের হতে পারে, পুকুরে যদি কোনো কিছু না দেন, মানে ফিড বা সার এগুলো যদি না দেন, তাহলে আপনার পুকুরের মাছ চলবে, কোনো সমস্যা নেই। তাই আমরা বলি যে নদী বা সাগরের মাছ বা চাষ না করা মাছ। তাহলে আবার ডিমের ক্ষেত্রে কি হাঁস মুরগির ডিম দেশি, আপনার ইচ্ছা মতো এগুলা। আর প্রাথমিক পর্যায়ে মাংসটা কম খাবেন, এর কারণ আছে। মাংস খেতে পারেন, অল্প চর্বিযুক্ত মাংস। আর ওই যে নিহারি বলি, মানে হাড্ডির ভিতরে যেটা থাকে, ওটা কি নিহারি বলি আমরা না, আরো কিছু যেন আসে পায়া বলে, ওটার ভিতরকার যে চর্বি, একেবারে সুন্দর চর্বি না ভিতরকার, ওইটাও খাইতে পারবেন এই পর্যায়ে এসে। আর যদি আপনি খাসির মাংস নেন, ভালো খাসির মাংস, অল্প চর্বিযুক্ত। তো মূল খাবারটা মোটামুটি বুঝতেন। এর সাথে আরো ভালো খাবার আছে, বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, যেটাকে ওয়ালনাট বলে। চীনা বাদাম অল্প নিতে পারেন, কি জানেন চীনা বাদামটা মাটির নিচে থাকে, যার অ্যালার্জির প্রবলেম আছে, চীনা বাদামে অ্যালার্জি করে। আমি ক্লিয়ার বুঝাচ্ছি? আচ্ছা, এগুলা হলো। আর এইবার হচ্ছে আপনার ওই ডিমের কুসুম থেকে ফ্যাট পাচ্ছেন, তৈলাক্ত মাছ থেকে ফ্যাট পাচ্ছেন। আর ওই যে খাসি বা গরু তো এখন আর ভালো নাই, খাসি এখন কিছুটা ভালো আছে, ওই সামান্য চর্বি ওখান থেকে পাচ্ছেন। আর মেইন আপনার শক্তি যোগাবে কোকোনাট অয়েল, এমসিটি অয়েল, ঘি, বুঝতে পারছেন, অলিভ অয়েল। এগুলো হচ্ছে আপনার শক্তি যোগাবে যখন আপনি ওই 7 প্রকার চিনি বাদ দিবেন। অলিভ অয়েলটা কিভাবে খাবো? অলিভ অয়েলটা খাবো, অলিভ অয়েল মনে রাখবেন, যারা এখানে আছেন বা যারা দেখছেন, কখনো চুলাতে কড়ে উপরে অলিভ অয়েল দিব না। দিলে ওটা পুড়ে উল্টা টক্সিন হবে, শরীরের জন্য বিষ হবে। তাহলে কি করবো, খাবারটা প্লেটে নিয়েছি, খাবো হয় সালাদের মধ্যে, নয়তো যখন আমি খাবার খাইতে বসছি, যে ওই খাবারের মধ্যে উপর দিয়ে ছেড়ে দেবো। এবার এটা হচ্ছে অলিভ অয়েল খাওয়া। মানে একেবারে অলিভ অয়েল কিছুই করলাম না, আমি যে অলিভ অয়েলের প্যাকেট থেকে নিলাম আর দিলাম, এরকম। হ্যাঁ, নিলাম আর দিলাম, এরকম। এটাকে কোন রকম কড়াইতে দেওয়া যাবে না, এই অলিভ অয়েল। এইটা বহুত মানুষ ভুল করে, না জানার কারণে ভুল করে। এই আর কোকোনাট অয়েল আপনি যেভাবে ইচ্ছা সেভাবে, ওই যে আব্দুল হামিদ বলছে স্যার মনে হচ্ছে বুদ্ধ ধরে ঢকাঢক খাই, ওইভাবেও খাওয়া যাবে, যদি আপনার বমি না হয় আর পাতলা পায়খানা না হয়। তাছাড়া কোকোনাট অয়েল ওইভাবে খাইতে পারেন, আপনাকে এনার্জি দিবে। এগুলো লোহা খাওয়া হজম করতে, তা আপনার জন্য সুস্থ আর সহজ আছে। আচ্ছা, এইবার আসেন কিভাবে শুরু করবেন আপনি। এই যে যেমন সকালবেলা উঠে আজকে কিছু খেয়েছেন আপনি? শুধু একটা কলা খেয়েছেন। কলাটা কি? সুগার। আর কলা খেলে কি হবে? ডায়াবেটিস বাড়বে, হাই প্রেশার বাড়বে, হার্ট ডিজিজ বাড়বে, সবই বাড়বে। ঠিক আছে? আচ্ছা, তাহলে জানেন না তাই খাইছেন। তাহলে আর ফজর ভাই কি খাইছেন আজকে সকালে? পানি কুসুম গরম করে নিয়ে লেবু দিচ্ছেন, পিঙ্ক সল্ট দিচ্ছেন, ওটা চালায় চলতেছেন। তাহলে আপনাকে ওই কাজই করতে হবে। আর লেবুতে যদি আপনার প্রবলেম করে, শুধু কুসুম গরম পানি, ওর মধ্যে পিঙ্ক সল্ট দিয়ে দিবেন, এটা খাবেন, কোনো প্রবলেম হবে না। সবার জন্য এটা ভালো, কোনো সাইড ইফেক্ট নাই। আচ্ছা, তাহলে কি সকালে ঘুম থেকে উঠে সবার জন্য, ভালো মন্দ, সুস্থ অসুস্থ, সবার জন্য কুসুম গরম পানির মধ্যে পিঙ্ক সল্ট দিয়ে, আর যদি জাত পেটে লেবু সজ্জায় লেবু দিবে। আর আমি ভিনেগার দিয়ে খেয়েছি আজকে, কুসুম গরম পানি, পিঙ্ক সল্ট, ভিনেগার দিয়ে খাইছি। একটু পরে বেকিং সোডা খাইছো, আমি বলি, ওটাও আসতেছে, ফাইন কথা মনে করবে। তারপরে কি করছি, ওই ব্রাশ করে উজু টুজু করে শেষ আবার মসজিদ যাওয়ার সময় আবার ওইভাবে আরেক মগ খাইছি। ওখানে ভিনেগার দিইনি, ভিনেগার শুধু একবার দিছি।
কুসুম গরম পানি, পিঙ্ক সল্ট দিয়ে আরেক মগ, এক মগ হয়তো 300 কি 400 ml পানি ধরছে, দিয়ে মসজিদে গেছি। ওখান থেকে এসে আমি টারমারিক টি খাইছি, হলুদের চা। এটা একটা এনার্জি বুস্টার। তো হলুদের চায়ের মধ্যে ছিল পিঙ্ক সল্ট, হলুদ আর কোকোনাট অয়েল, আর কিচ্ছু না। দিয়ে নিয়ে চলে এসে দেখেন আমার কাছে পিঙ্ক সল্ট মিশ্রিত পানি আছে, এ চলবে। এছাড়া আরেকটা খাবার আছে যে আব্দুল হামিদ খাইছে, বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে ভিনেগার, বেকিং সোডা দিয়ে লেবু, একটা সিস্টেম আছে সুন্দর। ওই আপনার বেকিং সোডার সাথে ভিনেগার দিয়ে বিক্রিয়া হয়ে ফুলবে, তারপর লেবুর মধ্যে ধীরে ধীরে ফেলালে বিক্রিয়া হয়ে ফুলে। 250 ml পানি লাগবে, আর আপনার পানিটা পরে ঢালতে হয়। আর এই ভিনেগারটা একটু বোতলটা ঝাঁকায় নিয়ে 2 টেবিল চামচ ভিনেগার নিয়ে ওর মধ্যে 1/2 চা চামচ বেকিং সোডা ফেলে দিলে বলকুটে ফুলে যায় আব্দুল হামিদ, এটা ফুলে যায়। আর লেবু আপনার 20 ml বা 30 ml, লেবু 30 ml এর বেশি দরকার হয় না, 20 ml বা 25 ml লেবুর রস নিয়ে ওর মধ্যে ধীরে 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 আপনার বেকিং সোডা ফেলবেন, ওটা বিক্রিয়া ফুলবে, গ্লাস ভরে যাবে। দিয়ে তারপরে এই যখন বিক্রিয়া থেমে যাবে তখন বেকিং সোডাটা এখন মধ্যে ফেলানো বন্ধ করে দিব। দিয়ে তারপরে ওই পানি দিয়ে গ্লাসটা ভরে, এগুলো ঠান্ডা পানি, ভিনেগার সাথে এবং বেকিং সোডার সাথে সবসময় ঠান্ডা না, নর্মাল পানি দিয়ে ওটা খেয়ে নিব। সকালকার খাওয়া কিন্তু এগুলি চলছে। দিয়ে এখন কথা হচ্ছে ওই পিঙ্ক সল্ট মিশ্রিত পানি খাইতেই থাকবো। সেটা হচ্ছে 1 লিটারে 1/2 চা চামচ। আর যারা মনে করেন ওই যে মামা ফজর ভাই এখন খাবি 1 চা চামচ, মানে বেশি খাবি 1 চামচ, হ্যাঁ 1 লিটার পানিতে 1 চা চামচ পিঙ্ক সল্ট দিয়ে পানিটা যতক্ষণ খাইতে পারে আগে মিশাই নিবি। এটা খাইতে খাইতে সকালকার নাস্তাটা আপনার ক্ষুধা না লাগা পর্যন্ত আপনি খাবেন না, ক্ষুধা না লাগা পর্যন্ত খাবেন না। এখন খাইতে বসছেন কি, যে আপনি বললেন যে আপনার খাওয়ার ইচ্ছা করে, এটার মাথায় বাড়ি মারতে হবে কি দিয়ে মহিউদ্দিন ভাই? ভিনেগার দিয়ে। আচ্ছা, যখন আপনি খাইতে বসবেন আপনার আর মানে পেটে ক্ষুধা লাগছে আর সহ্য হচ্ছে না, ওই সময় 100 ml এর মতো কুসুম গরম পানি নেবেন, ওর মধ্যে 1 চা চামচ ভিনেগার দিবেন, 1 স্লাইস বা 2 স্লাইস লেবুর রস চিপে দিবেন, একটু পিঙ্ক সল্ট দিবেন। আর পেটটা ভালো করতে হলে একটা অ্যাক্টিরিয়া লাগে, বাজারে কিনতে পাওয়া যায় ভালো মানের প্রোবায়োটিক্স, ওইটা দিয়ে, ওটা না হলে ওটা আপনি যেটা বললাম এটা খায়া নিবেন 5 মিনিট কি 7 মিনিট আগে। খাবার রেডি করে নিয়েছেন, নিয়ে ওইটা খাওয়ার পরে আপনি খাইতে লাগলেন। খাবেন কি? প্রথমে সালাদ, যদি সজ্জা কাঁচা সালাদ চাবাই খাবেন, ক্ষীরা, কাঁচা পেঁপে, টমেটো, শসা, এগুলা আপনার যতটুকু প্রয়োজন মনে করেন খাবো। এখন সালাদের ড্রেসিং আছে যেটা মহিউদ্দিন ভাই তৈরি করে, এগুলা কুচি 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 করে কেটে নেয়, যেগুলা কাঁচা খাওয়া যাবে সবগুলা কেটে নিয়ে ওর মধ্যে পিঙ্ক সল্ট দেয়, ওর মধ্যে কাঁচা মরিচ দেয়, ওর মধ্যে পেঁয়াজ দিবে, ওর মধ্যে আপনার এই ভিনেগার দিবে, লেবুর রস দিবে, ওর মধ্যে অলিভ অয়েল দিতে পারবেন, ওর মধ্যে সরিষার তেল দিতে পারবেন, দিয়ে মাখাই নেবেন একেবারে সেইভাবে, ওর মধ্যে দিয়ে ওটা খাবেন। এটা খেলে হেভি একটা টেস্ট লাগবে। এটা খাওয়া হয়ে গেছে, তারপরে আপনি সিদ্ধ সবজি যদি আপনি খাইতে ইচ্ছা করে আরো খাবেন। খাওয়ার পরে আপনি 4টা 5টা 7টা ডিম যে কটা ইচ্ছা মনে করবেন খাবেন। এইগুলা যেটা খাইতে গেলাম সকালবেলা, এটা আপনি যদি 10টা 11টা দিয়ে খাইতে পারেন, আপনার 2টা 8টা দিকে ক্ষুধা লাগবে না। না, ডিমে প্রচুর ফ্যাট আছে। এখন কথা হচ্ছে যারা হাই প্রেসার তাদের মনে করে যে এই ডিমগুলা খাইলে কি হবে, হাই প্রেসার বেড়ে যাবে। দুধ খেলে বেড়ে যায় ভাই, এটা ঠিক, কিন্তু ওই ডিম খেলে বাড়ে না। আপনাকে বলি, আমার 4টা হাই প্রেসার ওষুধ খেতাম আমি সারাদিন মিলে। যখন এই ভিডিওগুলা পাইলাম তখন আমি ওই সময় থেকে এইভাবে, যেভাবে আপনাকে বললাম, এইভাবে 6টা করে ডিম খাইতাম প্রতিদিন। 1 মাসের মধ্যে আমার হাই প্রেসারের ওষুধ 4টা থেকে 1টাতে চলে এসেছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আর এই সময় কিন্তু যাদের হাই প্রেসার, হার্ট ডিজিজ, আপনার তো অবশ্যই একটা ডক্টর আছে, আপনি একটা ডক্টরের আন্ডারে থাকেন, তাকে দিয়ে হাই প্রেসার আর ডায়াবেটিস অল টাইম মনিটরিং করবেন। দিনের মধ্যে কমপক্ষে 4 বার হাই প্রেসার মাপাবেন। প্রেসার কমে আসবে কিন্তু ওষুধ কমবে। যখন প্রেসার আপনার 110 আর নিচেরটা 70, তখন অবশ্যই ওষুধ একেবারে কমে চলে আসবে। মানে 120 আর 80 এর উপরে থাকলে ওষুধ থাকবে। আর যখন নিচে নামিয়ে আসবে তখন আপনি ওই ডাক্তারের আন্ডারে থেকে ওষুধ কমাবেন। কমায় দেখবেন, কমানোর পরে আবার মাপবেন, মাপে দেখবেন যদি বাড়িতে আবার ওষুধ ধরবেন। আচ্ছা, এবার অন্য জায়গায় চলে গেছে, আবার আসি ঘুরে। এটা খেলেন 11টার সময় এইভাবে, ঠিক আছে? খাওয়ার পরে আপনি কি করবেন, ওই ধীরে ধীরে আবার ওই পিঙ্ক সল্টের পানি আর লেবু যদি সহ্য হয় লেবু পানি খাইতে থাকবেন এইভাবে ধীরে ধীরে। যতক্ষণ ক্ষুধা না লাগবে ততক্ষণ আপনি আর কিছু খাবেন না। এখন ক্ষুধা লাগছে তখন আবার এই কোয়ালিটির খাবার খাবেন। আর এট ফার্স্ট যদি শুরু করছেন, আপনি তো নতুন, আপনি ওই দিকে যায় অল্প একটু ভাত রাখবেন। ভাত কিভাবে খাবেন আমি এক্সারসাইজের মধ্যে বলে দিয়েছি, এবং অবশ্যই লাল চালের ভাত হবে। কি আগের দিন রান্না করে ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দিব, 10 থেকে 20 ঘন্টা রাখা যায় নরমাল ফ্রিজে। হ্যাঁ, ওখান থেকে বের করে ঘি অথবা কোকোনাট অয়েল দিয়ে একটু গরম করে নিয়ে এই ভাতটা খাবো। কখন সব খাবার খাওয়া হয়ে গেছে তারপরে গিয়ে এই ভাতটা খাবো। তাহলে আপনার ওই ক্রেভিংসটাও কমবে। ঘি দিয়ে যে আবরণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি সুগার আপনার বডিতে যাবে না। আপনি 2 দিন এইভাবে অল্প ভাত রাখবেন রাতের খাবারে। তারপরে এক সময় দেখবেন যে সকালে যদি এবার খান, সকালে খাবারটা 12টার সময় 2টার সময় চলে গেছে, আপনার ক্ষুধা লাগছে না। যে বললাম হলুদের চা, বেকিং সোডা,
তারপরে পিঙ্ক সল্ট মিশ্রিত পানি, কোকোনাট অয়েল হলুদের চায়ের মধ্যে থাকছে, তারপরে সকালের নাস্তাটা এভাবে করতেছেন, মানে এগুলা খেলে আপনার ক্ষুধা কমে যাবে। এখন ফজর ভাই এখন এক বেলা খায় খালি, তাই না? আপনার এইভাবে কমে যাবে, কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের আন্ডারে থাকবেন, প্রতিদিন প্রেশার চেক করবেন 3-4 বার, আর ডায়াবেটিস চেক করবেন। এখন যে খাবারটা বললাম সকালকার নাস্তা, এটা খাওয়ার পরে আপনার ডায়াবেটিস দেখবেন যে কিছু হয়নি, মানে বাড়েনি, কিন্তু এর মধ্যে তো চিনি নাই। আচ্ছা, আবার বিকালে একটু চিনি খাবেন। এইভাবে 2-3 দিন চলার পরে দেখবেন আপনার ক্ষুধা একের হারা গেছে, ক্ষুধা হারা গেছে, খাওয়া নেই, ঝামেলা শেষ। তখন এইটা ভাঙবে আর শরীর নিজে নিজেই খাবে। মোটামুটি বুঝতে পারছেন তো? আর আপনি তো প্রতিদিন আসতেছেন, আমি এইভাবেই বুঝাই দিব আপনাকে। আপনার যে কোনো সমস্যা হলে আমি এইভাবে মনিটরিং করব। আর যে কিছু সাপ্লিমেন্ট লাগবে যেগুলো আপনাকে বললাম ভিডিওর মধ্যে, এগুলো দিবেন। এখন বলেন, মুক্ত আলোচনার মধ্যে আর কোনো কারো কথা আছে? আব্দুল হামিদ কিছু শিখলে এই কথার মধ্যে? আর কোনো কথা আছে? মাঠের নিচে আলু খেলাম না, বাদাম খাচ্ছি, ওই জন্য বললাম যে অল্প খাবেন, অ্যালার্জি, বাদামে সুগার নাই, একটা ইয়ে আছে আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে আমাকে বলছিল ডায়াবেটিস থেকে যে 25 গ্রাম খাবেন, বাদাম খাবেন। আচ্ছা, দেখি কয়েকটা ভিডিও। মাসুদ আলম ভাই, ইন্ডিয়া থেকে। আমার স্ত্রী 12 বছর ধরে প্রেসার, কোলেস্টেরল ওষুধ খেত, আজ 1 বছর হয়ে গেল কোনো ওষুধ খায় না, শুধু থাইরয়েড বন্ধ করতে পারছে না। ওটা চলে যাবে ভাই, ওটা নিয়ে চিন্তা করেন না, ওটা চলে যাবে। এই তৃষ্ণা ম্যাডাম, দারুণ প্রকৃতির মাঝে সুস্থ জীবনের জন্য আলোচনা। ভাই না, আমাদের দেখতে পাচ্ছেন পেছনে কি অবস্থা, আমরা এর মধ্যে থাকি। এই তৃষ্ণা ম্যাডাম হচ্ছে প্রাইমারি টিচার, ওই জন্য আমার সঙ্গে একটু ভালো পরিচয় আছে। আচ্ছা, যারা যেখান থেকে যোগদান করছেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন। আরগুলা উমর ফারুক ভাই, উমর ফারুক বিদেশ থেকে, মানে কোন দেশের নামটা ভুলে গেছে, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে সেটিং হয়। আচ্ছা, যাক, সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আমরা প্রতি শুক্রবারে চেষ্টা করবো এইভাবে আলোচনা করার জন্য। আর যারা আশেপাশে আছেন তারা মাঠে আসেন, সরাসরি এটা জানতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনায়, যার স্বাস্থ্য তার সম্পদ, বি হেলদি এন্ড কিপ হেলদি। আসসালামু আলাইকুম।